বাবু, আবার জল আসবে, এ লক্ষণ ভালো নয়। আপনাকে পৌঁছে দিয়ে আমি ফিরতে পারলে হলো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক পৌঁছে যাবো আমরা। এসব নিয়েই তো তোমাদের জীবন। আচ্ছা ভাই, বলছি ওদিকে এখন কোনো গাড়ি পাবো? আপনি যাবেন কোথায়? আমি যাব হচ্ছে তোমার ওই কুমির মোড়া। ও, ওই উদয়নারায়ণপুরের আগে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই। গাড়ি পাবেন বলে তো মনে হয় না। রাস্তাঘাট বন্যায় যা অবস্থা হয়েছে, এর মধ্যে এই সন্ধ্যার পর তো আরোই পাবেন না। গাড়ি পাওয়া গেলে একটু সুবিধা হতো, কিন্তু অসুবিধা নেই। 3-4 কিলোমিটার রাস্তা, ও হেঁটেই চলে যাবো। নৌকা থেকে নেমে বাঁধের মোটা রাস্তাটা করলাম। প্রায় 2 সপ্তাহ পর বাড়ি ফিরছি। বন্যার কারণে কোনো বাস পাইনি বাড়ি আসার জন্য। বাড়িতে সবাই কেমন আছে এ জানে। কতবার ফোন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তবে এখানকার অবস্থা দেখে আন্দাজ করতে পারছি এবছর বন্যার ভয়াবহতা কেমন ছিল। হঠাৎ আমতলার মোড়েই চোখে পড়ল রাস্তার উল্টো দিক থেকে কেউ হ্যারিকেন হাতে এগিয়ে আসছে। আরে, এটা তো মোহন, মদন কাকার ছেলে। কিরে মোহন, তুই এমন ভোর সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছিস? ও নরুদা, তুমি? আর বলো না, এই আড়িদের পুকুরে যাচ্ছি, পাটের মার বাঁধতে হবে। এই এই এত সন্ধ্যাবেলায়? ঠিক আছে, যা, সাবধানে। আর বলছি, রাস্তাঘাটে লোকজন নেই, কি ব্যাপার রে? গ্রামটাকে তো পুরো একেবারে শ্মশান মনে হচ্ছে। সবই আমাদের দামোদরের কৃপা নরুদা। তুমি তো ভালোই শহরে চলে গেলে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি যাই, মেলা কাজ, তুমিও বাড়ি যাও। এরপর আমি আবার বাড়ির দিকে হাঁটা দিলাম। বটগাছের চাকালটার কাছে আসতেই অল্প দূরে বাড়ির উঠোনে জ্বলতে থাকা হ্যারিকেনের মৃদু আলো সহজেই দৃষ্টি আকর্ষণ করলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওই দিকেই হাঁটতে লাগলাম। বাবা, ও বাবা! আমার নাড়ু এলি নাকি? ওরে বাবা, কতদিন পর এলি বাপ আমার। তুমি আবার সেই জল ঘেঁটে সর্দি বাঁধিয়েছ তো? তা সেই কবে থেকে তোমাদের খবর নেওয়ার চেষ্টা করছি। আমি চিঠি পাঠাচ্ছি, কোনো উত্তর নেই। টেলিফোন করছি, কারোর কোনো জবাব নেই। আর বলিস না বাপ, বন্যার জল এসে ঘর দোর একেবারে ধুয়ে দিয়ে যাওয়ার জোগাড়। তোকে খবর পাঠাবো কি করে? হ্যাঁ, সে তো জানি। ওই জন্যই তো তোমাদেরকে পই পই করে বলি যে এসব ছেড়ে চলো, আমার সাথে হাওড়ায় গিয়ে থাকবে, শান্তিতে থাকবে। তা কেন শুনবে তোমরা? পিতৃপুরুষের ভিটে একেবারে গ্যাঁট হয়ে বসে থাকবেন। তা ঘরে তো মনে হয় জল ঢুকেছিল, তোমরা কোথায় গিয়ে উঠেছিলে? ওই তো প্রথম 2 দিন রামুদের বাড়ি, তারপর স্কুলে ত্রিপল খাটিয়েছিলাম 2 রাত। খাওয়া দাওয়া সব ওখানেই হয়েছে। এসব কথা পরে হবে। যা নাড়ু, বাপ আমার, ঘরে যা, জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করবে। যা বাপ, ঘরে যা। ঘরে ঢুকে দেখি মা সবেমাত্র রাতের খাবারের জন্য আনাজ কাটতে যাচ্ছিল। ও বাবা, নরু, আয় আয় বাপ, ঘরে আয়। ও বৌমা, কোথায় গেলে দেখো? বিদেশ থেকে তোমার স্বামী ফিরেছে গো। বস বাবা বস, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া কর। মা, এবার আমি আর তোমাদের কোনো কথাই শুনবো না। একেই ওখান থেকে আমি তোমাদের কিছু খবর পাই না। একা একা থাকি আমি ওখানে, আমার ভীষণ চিন্তা হয়। এবারে আমি তোমাদের একেবারে সবাইকে নিয়েই ফিরবো। ইতিমধ্যেই মাথায় ঘোমটা দিয়ে রান্নাঘর থেকে দরজায় এসে দাঁড়িয়েছে আমার বউ নলিনী। এই নতুন বউয়ের মতো লজ্জাশিরে হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘরে না থেকে
এবার একটু বাইরে বেরোতে শেখো। বাইরেটা চেনা দরকার তোমার। এই মাঝে মাঝে একটু আধটু ফোন করে, চিঠি পাঠিয়ে আমাকে তো খবর তো দিতে হয় নাকি? দুনিয়া অনেক এগিয়ে গেছে। আর স্বামীর পেছনে না থেকে স্বামীর হাত ধরে পাশে হাঁটতে শেখো, বুঝলে? আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। আগে একটু শান্ত হয়ে বসতো দেখি। ও ছোট মেয়ে, ওর দোষ নেই। আমাদের বুড়ো বুড়িটাকেও তো দেখতে হবে নাকি। যা, তুই জামা কাপড় ছাড়। আর বৌমা, তুমি রান্নাটা বসিয়ে দাও গে, যা। উফ, কিরকম একটা বোকা পচা গন্ধ। আশেপাশে জলের তরে কিছু ভেসে এসে এখানে জমা হয়ে পচেছে নাকি কে জানে। গন্ধটা এতটাই তীব্র হয়ে উঠেছে যে আমার পেট থেকে অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। গায়ে ঢোকার পর থেকেই এই গন্ধটা যেন পিছু নিয়েছে। মোহনের সাথে কথা বলার সময়ও এরকম গন্ধ পেয়েছিলাম। ব্যাগের চেনটা খুলে জামা কাপড় বের করতে গিয়ে হঠাৎ লাল কাগজে মোড়া বউয়ের জন্য কেনা হারটা বেরিয়ে এলো। না, বউটাকে রাগের মাথায় হয়তো একটু বেশিই বলে ফেলেছি। যাই দেখে আসি, গিন্নির আবার গোসা হলো নাকি। কি গো, শুনছো? কোনো উত্তর এলো না। আচ্ছা বাবা, একটু না হয় বকেছি, দেখো না, দেখো তোমার জন্য কি এনেছি দেখো। হঠাৎ আমার মুখ থেকে আচমকাই কথা হারিয়ে গেল। চোখের সামনে যা দেখছি তাতে যে কোনো মানুষের কথা খেই হারিয়ে ফেলতে বাধ্য। মাটির উনুনের ওপর বসানো হাঁড়ির চাল ফুটছে, কিন্তু তার তলায় জ্বলন্ত আগুনের মধ্যে উনুনের ভেতর কাঠের বদলে নিজের দুটো পা ঢুকিয়ে বসে রয়েছে আমার বউ নলিনী। কি সোহাগ দেখাতে এসে পাই ফিরে নাকি? দুনিয়া তো অনেক এগিয়েছে। পুরুষ মানুষের ভয় পেলে চলে। চিৎকার করে ছুটে বড় ঘর থেকে বেরিয়ে এলাম। মেঝেতে বসে আনাজ কাটতে ব্যস্ত মা। রান্নাঘরে যাই হোক, এবার যা দেখলাম তাতে পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। কোথায় আনাজ, কোথায় শাকসবজি? মা পটিতে একটা একটা করে নিজের হাত পায়ের আঙুল কেটে বাটির জলে রাখছে। এসব 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 কি হচ্ছে? দেখ না বাবা, জলে ডুবে থেকে আঙুলের চামড়ায় ঘা হয়ে পচিস। তাই ফিটে ফিটে রেখেছি। ওর তো খিদে পেয়েছে, ভাবি। পেট গুলিয়ে বমি উঠে এলো আমার। এমন পরপর কুৎসিত গা ঘিন ঘিন নরকীয় দৃশ্য যে কল্পনাও করতে পারি না। কাটা আঙুল সমেত বাটিটা নিয়ে এগিয়ে আসতে থাকে আমার মা। খাবি খাবি বাবা, একবার খেলে আর কোনোদিনও খিদে পাবে না। হাসির শব্দে বুকের রক্ত জল হয়ে ওঠে, কিন্তু বিভীষিকার এখানেই শেষ নয়। দাওয়ায় বসে থাকা বাবা হ্যারিকেন নিয়ে বড় ঘরের ভেতরে এসে ঢুকল। সেদিকে তাকিয়ে আমার মাথায় যেন বাজ পড়ল। হ্যারিকেনের আলোয় বাবার মুখখানা দেখা যাচ্ছে। পচে ফুলে ঢোল হয়ে ওঠা একটা লাশ যেন জল জ্যান্ত হয়ে উঠে এসেছে। নারবু, বাপ আমার, তুই আমার কাছে আয়। চল, আমাদের সাথে চল না। তোকে ছাড়া বড় কষ্ট যে আমাদের। না, না। আমার ভয়টাকে আরো শত সহস্র গুণ বাড়িয়ে দিতে রান্নাঘর থেকে ঝলসানো দুটো পা নিয়ে হামাগুড়ি দেওয়ার মতন মাটিতে পা ঘষে ঘষে এগিয়ে আসে নলিনী। কেন কেন যাবে না তুমি? এখন থেকে ভালোবাসো, আমাদের সাথে কেন যাবে না? চলো চলো আমাদের সাথে, চলো চলো আমাদের সাথে চলো। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। এই কোন প্রেতপুরীতে এসে পড়লাম আমি? এটা আমার নিজের বাড়ি নয়। না, হতে পারে না। এরা কিছুতেই আমার পরিবার হতে পারে না। সামনে যাদেরকে দেখছি তারা আর যাই হোক, মানুষ তো কখনোই নয়।
তিনটে বিকৃত বিভৎস পৈশাচিক গলার স্বর যেন আমায় ছিঁড়ে খেতে লাগলো। আজ রাতে এখান থেকে প্রাণ নিয়ে বেরোতে পারলে হয়। আমাদের সাথে আমাদের চল আমাদের সাথে আমাদের সাথে আয়। তিনটে প্রেত মূর্তি ঘিরে ধরেছে আমাকে। পিছুতে পিছুতে বাড়ির সামনের দিকের দেওয়ালে পিঠ থেকে গেছে আমার। চিৎকার করে যে কাউকে ডাকবো তাতেও লাভ নেই। ততক্ষণে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আচমকা বুক কাঁপিয়ে দিয়ে বাজ পড়ার শব্দ হলো। বাড়ির একদিকের মাটির দেওয়াল তখনও মেরামত করা হয়নি, আর তাতেই যেন সাপে বর হলো। বাজ পড়ার চোটে নরম দেওয়ালে ফাটল ধরে ভেঙে গেল। সুযোগ বুঝে ওই দেওয়ালে এক লাথি মারতেই দেওয়াল ভেঙে একেবারে দাওয়ায় বেরিয়ে উঠোনে এসে জলকাদার মধ্যে পড়লাম। মুখ তুলে চেয়ে দেখলাম সেই দেওয়ালের ভাঙা ফুঁকো দিয়ে একসাথে বেরোনোর চেষ্টা করতে গিয়ে তিনটে পচা গলা দেহ এই দেওয়ালের ফাটলে আটকে গেছে। হাত বাড়িয়ে ওরা ধরতে চাইছে আমাকে। ভেসে আসছে তিন প্রেতের অনবরত ডাক। আর এখানে এক মুহূর্তও নয়। প্রাণ হাতে নিয়ে জলকাদাময় রাস্তায় পড়ি কি মরি করে ছুটতে লাগলাম। বিভ্রান্ত হয়ে কোন দিকে যাচ্ছি তার তখন মাথায় নেই। এইভাবে তাল কানার মতো দৌড়ানোর পর রাস্তার পাশে রামুদের পাকা বাড়িটা শুরু করলো। একটা হলুদ ধুম জ্বলছে। এতটুকু বাসার আশার আলো পেয়েই সেদিকে ছুটে গেলাম। হাঁপাতে হাঁপাতে বন্ধ দরজার উপর পড়ে জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল আমি বুঝতে পারলাম আমি রামুদের বাড়িতে রয়েছি। রামুর বাপ মা রামু আমাকে ঘিরে বসে আছে। এই তো জ্ঞান ফিরেছে বোধ হয়। এই নরু, কি হয়েছে রে? এমন অজ্ঞান হয়ে পড়লি কেন রে? তুই এসে হ্যাঁ, কি হয়েছে? আমি আমি এ বাড়িতে এসেছিলাম, কিন্তু কিন্তু বাবা মা আর নেই। তুই খবর পাসনি তাই না? কি মুখে তোকে বলবো জানি না। দাদা বৌদি বৌমা জলপিরি খারে আসতে গিয়ে একেবারে শেষ হয়ে গেল রে। আমি আর তোর রামু অনেক চেষ্টা করেছিলাম রে, কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। আর বলতে পারে না রামুর বাপ, তার গলা ধরে আসে। বিগত কয়েক ঘন্টা যে আমার সাথে কি হলো সেসবের কোনো ব্যাখ্যাই কেউ করতে পারে না। শোক আতঙ্কের মতো অনুভূতিগুলো আমাকে যেন বিবশ করে রেখেছে। সবকিছু যখন শেষ আমার, তাহলে আমি বা ছুটে পালিয়ে বাঁচতে গেলাম কেন? কিন্তু কিন্তু মোহন তো আমাকে কিছুই বলল না। মোহন? তাকে তুই কোথায় দেখলি? সে তো প্রথম রাত্রেই স্বাভাবিক। যে রাতে জল ঢুকলো, আপের সাথে হাড়িদের পুকুরে পাটের মার বাদ গিয়ে জলে ডুবে অনেক গেছে রে। এই গায়ে শুধু নয়, পাশের আরো 4টে গায়ে। খোলা দরজা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকি। অন্ধকারে আরো কয়েকজন মরল। প্রতি বছর বন্যা সুবাদে এই গায়ে এই কথাটা এক প্রকার চিরন্তন সত্য হয়ে গেছে। বড় ভয়াল এই বন্যা। জল ছাড়া কেউ বাঁচে না, আবার জলে পড়লেও কেউ বাঁচে না। প্রতি বছর এভাবেই এই দামোদরের বন্যায় ভেসে যায় কারোর সম্পত্তি, আবার কারোর পরিবার পরিজন।